আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুল থেকে অসংখ্য শুভেচ্ছা। আমরা এক্সিস মেডিকেল স্কুল কলেজে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় আমরা সর্বত কাজ করে চলেছি দেশ সেরা সকল মেন্টরদের অসাধারণ ক্লাসসমূহ সর্বত্র বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য সহজলভ্য ভাবে। তারই ধারাবাহিকতা আজকে আরো একটি নতুন সেশন নিয়ে আসলাম, যেখানে আমি উপস্থিত হলাম ক্লিনিক্যাল ডিসকাশন অন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে। আমি হোস্ট হিসেবে আছি জান্নাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 15-16। সাথে আছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মেন্টর ডক্টর নাজমুল হক মাসুম স্যার। মাসুম স্যার সহযোগী অধ্যাপক হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজে। উনি হচ্ছেন একজন জেনারেল অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। স্যার সম্বন্ধে যতই বলি আসলে কম হবে। স্যারের আসল পরিচয়, স্যারের কাজগুলো এবং পূর্ববর্তী যেসব আমাদের সাথে অসাধারণ সেশন নিয়েছেন সেগুলোর মধ্যেই। স্যার থেকে আমরা আজকে পূর্ণাঙ্গ জ্ঞান নেব ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে। আপনারা চাইলে যে কেউ এই টপিক নিয়ে যে কোনো কোশ্চেন সরাসরি কমেন্ট করার মাধ্যমে করতে পারেন। স্যার অবশ্যই ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। চলুন আর কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন এরকম অসাধারণ সেশন গুলোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আজকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা অনেক সময় ম্যানেজ করে আমার লেকচার শোনার জন্য অপেক্ষা করে বসে আছে। আজকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কমন কারণগুলি কি কি, এটার উপসর্গ কি, কিভাবে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারবো, এবং এটার প্রয়োজনীয় কি কি ইনভেস্টিগেশন দেয়া দরকার এবং সেটার ট্রিটমেন্টটা কি হবে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবা। এতে করে আমরা একটা পেশেন্টকেও সঠিকভাবে ম্যানেজ করতে পারবো। তাছাড়া পরীক্ষাতেও এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা থেকে ভাইভা বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়, সেগুলি নিয়ে আলোচনা করব। শুরুতেই আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি এক্সিস মেডিকেল স্কুলের যারা কর্ণধার রয়েছেন, যারা এই সময়ের মধ্যেও এই প্রোগ্রামগুলির আয়োজন করেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা অবশ্যই আজকে অনেক কিছু জানবো আপনার থেকে। আপনার অনুমতি নিয়ে তাহলে আমরা আজকে সেশনটি শুরু করা যাক স্যার। স্যার এখন হ্যাঁ, অবশ্যই। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট সাধারণত কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, আর এটা সম্বন্ধে যদি একটু শর্টলি ব্যাখ্যা করতেন জিনিসটা কি। সহজভাবে যদি বলি, অবস্ট্রাকশনের অর্থ হচ্ছে বাধাগ্রস্ত হওয়া। অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আমরা যে খাবারটা খাচ্ছি, এটা তো আপনার অন্ননালী, পাকস্থলী মানে স্টোমাক, ডিউডেনাম হয়ে ক্ষুদ্রান্ত্রে বা বৃহদন্ত্রে যায়। এই পথের মধ্যে কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, সেই খাবারটা যেতে যদি না পারে, তাহলে আসলে অবস্ট্রাকশন হয়। এখন অবস্ট্রাকশনের কারণ কি? বিভিন্ন রকম হতে পারে। একটা হতে পারে লুমেনের ভিতরে কোনো কিছু বসে আছে, সেটার জন্য হতে পারে। আর একটা ওয়ালটা যে পরিমাণ প্রশস্ত থাকার কথা সেটা না থেকে সেটা একটু চিকন হয়ে গেছে, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, সেজন্য হতে পারে। আরেকটা হতে পারে এই যে পাথওয়েটা, এখানে যদি কোনো কারণে বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করা হয়, এক্সটার্নাল ফোর্স, সেজন্য হতে পারে। এটা ছাড়া কতগুলি মেডিকেল কজ রয়েছে যেখানে যে পরিমাণ আমাদের পেরিস্টালসিস বা ফোর্স থাকার কথা সেটা হয় না। যেমন অনেক সময় আমরা বলি প্যারালাইটিক আইলিয়াস অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয়। এখন আসা যাক কমন কজ কি কি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এটা আমরা দুইটা ভাবে বলতে পারি। যদি কমন কজ বলি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কমন হচ্ছে একটা হার্নিয়া যদি থাকে, হার্নিয়ার জন্য অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। আরেকটা কারণ হচ্ছে যদি কোনো অপারেশন করা হয়, তার পরবর্তী সময়ে দেখা যায় বিভিন্ন রকম ব্যান্ডস এবং অ্যাডেশন ডেভেলপ করে, সেটার কারণেও অবস্ট্রাকশন হতে পারে। এটা ছাড়াও এলডারলি পেশেন্ট বা বয়স্ক মানুষের ক্ষেত্রে অনেক সময় আমাদের দেশে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রেও দেখে থাকি, দেখা যায় কোলনে বা রেকটামে মেলিগনেন্সি যদি হয়, ক্যান্সার হয়, সেজন্য অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। এখন এই কয়েকটা কারণ বললাম, এটা ছাড়াও অনেক কারণ রয়েছে
যেমন লুমিনাল যেটা বললাম, লুমেনের মধ্যে যদিও এটা রেয়ার কজ, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু সাইকিয়াট্রিক পেশেন্ট, দেখা যায় বিভিন্ন রকম আহ দেখা যায় চুল বা যেই খাবারগুলি আমাদের হজম হয় না সেগুলি একটা ফুড ব্লাস্ট সৃষ্টি করেও আমাদের কিন্তু গাটের মধ্যে অবস্ট্রাকশন করতে পারে। এমনকি রাউন্ড ওয়ার্ম এগুলিও দেখা যায় পেঁচিয়ে দেখা যায় আমাদের স্মল গাটে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে। এটা হচ্ছে লুমেনাল কিছু কজ। আবার যদি আমি বলি লার্জ গাটে, যেমন ফিকাল ম্যাটারটা অনেকের দেখা যায় পাথরের মতো শক্ত হয়ে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে। তাহলে ফিকাল ম্যাটার হতে পারে, ফরেন বডি হতে পারে, এই সমস্ত কারণেও লুমেনের ভিতরে অবস্ট্রাকশন হতে পারে। তারপর যদি বলি ওয়ালের প্যাথোলজি কি, ওয়ালের প্যাথোলজির মধ্যে ওয়ালে যদি কনজেনিটালি, যেমন বাচ্চাদের দেখা যায় কোনো একটা স্টেনোসিস হলো, যেমন কনজেনিটাল একটা পাইলোরিক স্টেনোসিস হতে পারে, হয়ে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন করতে পারে। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তার মানে স্মল গাট লার্জ গাট, এখানে কি কারণে হতে পারে? একটা হতে পারে ওয়ালের থেকে যদি কোনো মেলিগনেন্সি হয়, যেমন স্মল গাটে মেলিগনেন্সি হতে পারে, টিবি হতে পারে, টিউবারকুলোসিস, তারপর হচ্ছে ক্রনস ডিজিজ, এগুলো হচ্ছে ওয়ালের প্যাথোলজি। হয়ে হয়ে দেখা যায় ওয়ালটা একদম চিকন হয়ে যাচ্ছে, এটার কারণে হতে পারে। আবার আউটসাইড থেকেও অবস্ট্রাকশন হতে পারে, যেমন একটা ব্যান্ড সেডেশন, একটা দেখা যায় কাদের যদি বোলবুলাস হয় সেই ক্ষেত্রে দেখা যায় গাঁটটা একটা টুইস্টিং হয়ে যাচ্ছে, টুইস্টিং হয়ে সেখানে একটা অবস্ট্রাকশনের সৃষ্টি করছে। এই সমস্ত কারণগুলি থেকে সাধারণত কমনলি অবস্ট্রাকশন হতে পারে। এটা ছাড়াও দেখা যায় কারো যদি ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেই ক্ষেত্রেও প্যারালাইটিক আইলেস ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় বিভিন্ন নার্ভে যদি ইনজুরি হয়, বিশেষ করে স্পাইনাল কর্ডে, অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসতে পারে। আমরা যখন পরীক্ষাতে প্রশ্ন করি তখন তোমরা দুইটা ভাবে উত্তর দিতে পারো। একটা প্রশ্ন করা হয় কমন কজ কতগুলি বলো, তখন তুমি আনকমন কজ গুলি আগে নিয়ে আসবা না, কমন কজ গুলি বলবা। যেমন তুমি যদি বলো একটা পেশেন্টের কি কি কারণে কমনলি ওয়ার্ডে অবস্ট্রাকশন নিয়ে আসে, একটা হার্নিয়া, তারপরে অ্যাডেশন, তারপর হচ্ছে এনি মেলিগনেন্সি, তারপর এলডারলি পেশেন্টের হচ্ছে ফিকাল ম্যাটেরিয়াল, তারপর টিউবারকুলোসিস এর কারণে হতে পারে, ক্রনস ডিজিজের কারণে হতে পারে, তারপর বুলবুলাস, বিশেষ করে সিগময়েড বুলবুলাসটা হচ্ছে একটা কমন। এই কারণে আমাদের অবস্ট্রাকশন গুলি আসে। তার পরবর্তী যে তোমার প্রশ্নটা, এটা হইতে পারে একটা অবস্ট্রাকশনের পেশেন্ট, সেটা আমরা আসলে বুঝবো কি করে, এটার আসলে ক্লিনিক্যাল ফিচারটা কি থাকে। আমরা প্রশ্ন করে থাকি বা বলে থাকি তোমার চারটা ফিচার, কার্ডিনাল ফিচার। কেউ যদি তোমার পেন নিয়ে আসে, প্রচন্ড ব্যথা পেটের মধ্যে, তারপর অ্যাবডোমিনাল ডিস্টেনশন, বলে পেটটা ফুলে যাচ্ছে, এবং কেউ যদি বমি হচ্ছে, এবং কনস্টিপেশন, মানে বেশ কয়েকদিন ধরে তার আর বাথরুম হচ্ছে না, এরকম প্রবলেম নিয়ে অবস্ট্রাকশন গুলি প্রেজেন্ট করে, যেটা বললাম পেন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এন্ড কনস্টিপেশন। এখন স্মল গাট অবস্ট্রাকশন হলে কোন ফিচার গুলি প্রিডমিনেন্ট থাকে বা বেশি দেখা যায়? দেখা যায় কারো যদি স্মল গাট অবস্ট্রাকশন থাকে তাহলে প্রচুর ব্যথা নিয়ে আসবে, বমি হবে। কিন্তু লার্জ গাট অবস্ট্রাকশন যদি থাকে সেই ক্ষেত্রে পেন বা ভমিটিংটা সাধারণত লেট ফিচার। প্রথম কথাই বলবে কনস্টিপেশন, এবং দেন অ্যাবডোমিনাল ডিস্টেনশন, মানে কোষ্ঠকাঠিন্য, বাথরুম হচ্ছে না, প্লাটাসও পাস হচ্ছে না, এবং পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তার পরবর্তীতে বলবে ব্যথার কথা এবং বমির কথা। কিন্তু স্মল গাট হলে প্রচন্ড পেন, ভমিটিং, এরকম ফিচার গুলি নিয়ে তোমার কাছে অবস্ট্রাকশন হলে আসবে। এখন অবস্ট্রাকশন এটা হতে পারে। এখন প্রত্যেকটা পেশেন্টের যে অবস্ট্রাকশন হলে ফিচার থাকবে এরকম না। যেমন পেন, ভমিটিং অন্য কোনো ডিজিজও হতে পারে। যেমন কোনো একটা পেশেন্ট যদি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস নিয়ে পেন ভমিটিং নিয়ে আসতে পারে, তারপর অ্যাকুট পলিসিস্টাইটিস হলেও একই ফিচার থাকতে পারে। তারপর কারো পারফোরেশন যদি থাকে, গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, সেই ক্ষেত্রেও এটা হতে পারে। কিন্তু সেখানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা কনস্টিপেশনটা নাও থাকতে পারে। কাজেই তুমি যখন একটা পেশেন্টকে হিস্ট্রি নিবা তখন অ্যাবডোমিনাল
যাবতীয় জিনিসগুলি তোমার মাথার মধ্যে থাকতে হবে। অর্থাৎ অ্যাকুট অ্যাবডোমেন হলে, সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং পেন হলে যে সমস্ত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি আসে আমাদের মাথার মধ্যে বা কমনলি আমাদের কাছে প্রেজেন্ট করে, সেটা যে কোনো কিছু হতে পারে। এখানে তোমাকে নির্ধারণ করতে হবে এটা কি অবস্ট্রাকশন, নাকি পারফোরেশন, নাকি অ্যাকুট কোলিসিস্টাইটিস, না অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এখন এটা তুমি কি করে বুঝতে পারো? প্রথমে আসো ক্লিনিক্যালি। পেশেন্টের যদি এক্সামিনেশন করো, প্রত্যেকটা পেশেন্টের যদি বমি হয়, পেটে প্রচন্ড ব্যথা হয়, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, তাহলে এক্সামিনেশনের ক্ষেত্রেও তুমি প্রথমে জেনারেল এক্সামিনেশন করবা, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইনক্লুডিং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, এগুলি তোমার করতে হবে। করে তারপর আমার একটা ডিসিশনে আসতে হবে এটার কস্টটা কি, তারপর ইনভেস্টিগেশন। এখন এই সমস্ত পেশেন্ট যদি দেখা যায় ব্যথা, ভমিটিং, একটা শকের ফিচার নিয়ে আসতে পারে, সেই রোগীগুলি তোমার রেপিড পালস অর্থাৎ টেকিকার্ডিয়া থাকবে, তারপর পেশেন্টের কোল্ড কামি স্কিন থাকতে পারে, তারপর পেশেন্ট লেভেল অফ কনসাসনেসটা তার ডিটোরিয়েট হতে পারে, পাশাপাশি তো তোমার অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, ব্লাড প্রেশার ফল করতে পারে। এখন এই রোগীকে যদি আমি হিস্ট্রি নেই এবং ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিই, তাহলে দেখা যাবে ইন বিটুইন সময়ে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। কাজেই তুমি যখনই অ্যাকুট অ্যাবডোমেন চিন্তা করবা বা অবস্ট্রাকশন চিন্তা করবা, সবসময় একটা কথা মনে রাখবা, এটা পেশেন্টের ইভালুয়েশন এন্ড রিসাসিটেশন শুড বি স্টার্ট সিমালটেনিয়াসলি, একই সাথে শুরু করতে হবে। তুমি আসলো, একটা পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করলো, তুমি দেখলা পেন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং, এবং তুমি যখন রোগীর গায়ে হাত দিয়ে পালসটা দেখলা টেকিকার্ডিয়া, ব্লাড প্রেশারটা দেখলা কম, অনেক ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন লেভেলও কম থাকে, পেশেন্ট ঠিক মতো কথা বলতে পারছে না, একেবারে ইল লুকিং, তখন কি কি করতে হবে? পেশেন্ট কি প্রথমে যদি বমি হলো, তার ফ্লুইড এবং ইলেকট্রোলাইট শরীর থেকে চলে যাচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, তখন অবস্থায় এটা দেখে তোমার একটা ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড, একটা ওয়াইড বোর আইভি ক্যানুলা ওপেন করে তোমাকে ফ্লুইড স্টার্ট করতে হবে। পেশেন্টের বমি হচ্ছে, একটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিতে হবে। পেশেন্টটা যদি শকে থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টের ইউরিন আউটপুটটা মেনটেন করা খুবই জরুরি। সেই রোগীকে একটা ক্যাথেটারাইজ করতে হবে। যখন তুমি স্যালাইনটা স্টার্ট করলা, এবং কখনই এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রোলাইট লস হয়, ফ্লুইড লস হয়, তুমি ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড, তার মানে নর্মাল স্যালাইন অথবা ডিএনএস বা হার্টপেন সলিউশন দিয়ে শুরু করতে হবে। এই ক্ষেত্রে তুমি ডিএ 5% ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া এটা ব্যবহার করবে না। এটা যদি করো তাহলে দেখা যাচ্ছে কি পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। তারপর একটা পেশেন্টের যদি তোমার হাইপোভলিউমিক শকে থাকে, সেই ক্ষেত্রে তোমার প্রেসার নরমালাইজ করার জন্য তোমার ভলিউমটা বাড়াতে হবে। তুমি যদি 5% দিয়ে দাও, তাহলে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে থাকবে মাত্র হচ্ছে তোমার 8%। মানে যদি 1000 ml ব্লাড দাও, তার মধ্যে ভাস্কুলার কম্পার্টমেন্টে 80 ml, আর গুলি কিন্তু ইন্টারস্টিটিয়াল স্পেসে চলে যাবে। এই রোগীগুলি তখন পালমোনারি এডিমা ডেভেলপ করে, কমপ্লিকেশন হয়। সেজন্য আর যদি তুমি নর্মাল স্যালাইন দাও, বর্ণ ফ্লুইড দাও, সেটা ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে ভলিউম বাড়ায় 25%, মানে 1 লিটার ফ্লুইডের ক্ষেত্রে তোমার 250 মতো। কাজেই তোমার ওই হিসাব করে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো তোমার কাছে ফ্লুইড নাই, দিয়ে দিয়ে শুরু করলা, এরকম করা যাবে না। তাহলে একটা সিরিয়াস পেশেন্ট, অবস্ট্রাকশনের পেশেন্ট, তোমার ইভালুয়েট করতে হবে কিভাবে? প্রথমে যখন ওয়ার্ডে তোমরা পেশেন্টটা দেখবে এরকম পেন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনস্টিপেশন, তারপর পেশেন্টের টেকিকার্ডিয়া,
ব্লাড প্রেশার কম, ঠিক আছে, ইউরিন আউটপুট হচ্ছে না, তার পেশেন্ট কথা বলতে পারছে না, ঠিক আছে, কোল্ড কাম স্কিন, তখন তোমার সাথে সাথে হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করে রুগীর লোকের সাথে কাউন্সিলিং করতে হবে, রুগী বুঝাতে হবে অবস্থা সিরিয়াস, আমাদের একটা আইবি ক্যানুলা স্টার্ট করে ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিব, তারপর তোমার একটা পেশেন্ট এনজি টিউব দিব, ক্যাথেটার রেস্ট করবো। এটা বলে যেমন নাকে নল, শিরায় জল এবং ক্যাথেটার, এই পেশেন্টই করতে হবে। যখন পেশেন্টটা তোমার একটু স্টেবল হবে, তার মানে পালস রেটটা নর্মালের দিকে আসবে, বেশি থাকলে প্রেসারটা নর্মাল হবে, পেশেন্ট যদি একটু কমফোর্ট ফিল করে, তখন রোগীর তুমি ডিটেলস হিস্ট্রি নাও, তারপর এক্সামিনেশন করো। এক্সামিনেশনের ক্ষেত্রে সবসময় তোমার এই রোগীটাকে জেনারেল এক্সামিনেশন, যেমন এই পেশেন্টের অ্যাপিয়ারেন্স, তারপর তোমার পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার, হ্যাঁ, রেসপিরেটরি রেট, তারপর হার্নিয়াল ওরিফিসটা ইনটেক্ট আছে কিনা। অনেক ক্ষেত্রে তুমি যদি ডিটেলস এটা না করো, দেখলা অবস্ট্রাকটিভ হার্নিয়া, তুমি পেশেন্টের ঠিক মতো এক্সপোজার করলা না, তোমার ডায়াগনোসিস মিস হতে পারে। এর জন্য একেবারেই তোমার মেথডিক্যালি আসতে হবে, তোমরা যেভাবে শিখে আসো। তারপর তুমি জেনারেল এক্সামিনেশনটা যখন শেষ হয়ে যাবে, এর পাশাপাশি তোমার এনিমিয়া, একটা পেশেন্ট অবস্ট্রাকশন এনিমি, তখন তোমার চিন্তা করতে হবে পেশেন্টের পারেক্টাল ব্লিডিং এর হিস্ট্রি ছিল কিনা, অল্টারেশন অফ বাউল হ্যাবিট ছিল কিনা, সেই ক্ষেত্রে তুমি মেলিগনেন্সি সাসপেক্ট করতে পারো। কাজেই জেনারেল এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি ইডিমার থাকে, আর সেই ক্ষেত্রে পেশেন্টের এসআইটিস হতে পারে, ঠিক আছে, এগুলো তোমার দেখতে হবে। তারপর অ্যাবডোমিনাল এক্সামিনেশনে তুমি ইন্সপেকশন করো, পালপেশন করো, পারকাশন, অস্কালটেশন। এখন ইন্সপেকশন করলে কি হতে পারে, যেহেতু পেন থাকবে, ডিস্টেনশন থাকবে, ঠিক আছে, দেখবা অনেক ক্ষেত্রে আম্বিলিকাসটা সেন্ট্রালি প্লেস থাকবে, ইভার্টেড থাকতে পারে, অবস্ট্রাকশনের পরে ফ্ল্যাঙ্কস গুলি তোমার ফুল থাকতে পারে, ঠিক আছে। এখন এটা কিন্তু আবার যেটা বললাম অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যদি হয়, সেই ক্ষেত্রেও দেখা যায় এইরকম ফিচার নিয়ে আসতে পারে, পারফোরেশনের ক্ষেত্রে হতে পারে। কিন্তু পারফোরেশন যদি থাকে, সেই ক্ষেত্রে দেখবা আপার বর্ডার অফ দা লিভার ডালনেস ওব্লিটারেটেড হবে, 5th ইন্টারকোস্টাল স্পেসে পাওয়া যাবে না, যেহেতু ওখানে গ্যাস জমা হবে, কিছুটা নিচে নেমে আসবে, 7th নেমে আসবে। কিন্তু অবস্ট্রাকশনের ক্ষেত্রে এই ফিচারটা পাবা না। এখন হচ্ছে পেশেন্ট যেহেতু অনেক পেন থাকে, তারপর ব্যথা থাকে, অনেক ক্ষেত্রে রুগীকে কষ্ট দিয়ে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারি না, কিন্তু তোমার সিদ্ধান্তটা নিতে হবে, খুবই রেপিড একটা সিদ্ধান্ত নিতে হবে। তারপর অ্যাবডোমেন ইউজুয়ালি ডিস্টেন্ডেড, আবার এই পেশেন্টে যদি অস্কালটেশন করো, বালসেন্টেজ এবসেন্ট পাবা, আর টেন্ডারনেস দেখবা অল অফ দা হোল ওভার দা অ্যাবডোমেন একটা টেন্ডারনেস থাকতে পারে। তারপর তুমি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করবা, দেখা যায় হয়তো একটা পেশেন্ট রেকটামে গ্রোথ বা ক্যান্সার অথবা ফিকাল ম্যাটার, এটা নিয়েও কিন্তু অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসতে পারে। কাজেই ডিআরই যতক্ষণ পর্যন্ত না করবা, অ্যাবডোমিনাল এক্সামিনেশন কিন্তু তোমার কমপ্লিট হবে না, এটা সবসময় মাথার মধ্যে রাখবা। যখন তোমার এই এক্সামিনেশন করে ফেললা, যেমন স্মল গাট অবস্ট্রাকশনে পেন ভমিটিং এর ফিচার গুলি বেশি থাকে, ডিস্টেনশন হতে পারে এটা। আবার পেশেন্ট যদি ক্রনিক ডিস্টেনশন থাকে, যেমন পালমোনারি টিবির জন্য যদি হয়, টিউবারকুলোসিসের জন্য, পালমোনারি না মানে স্মল গাটে যদি টিবি হয়, সেই ক্ষেত্রে দেখবা অ্যাবডোমেনটা একটা ডাউই ফিলিং থাকবে, পেশেন্টের ইভিনিং রাইজ অফ টেম্পারেচারের হিস্ট্রি থাকতে পারে, তারপর পেশেন্টের তোমার একটা ওয়েট লসের হিস্ট্রি থাকতে পারে, হিস্ট্রি অফ টিবি কন্টাক্ট দীর্ঘদিনের হিস্ট্রি হতে পারে, এরকম হিস্ট্রি নিয়ে আসতে পারে। আবার যদি লার্জ গাট অবস্ট্রাকশন থাকে, পেশেন্ট দেখবো একটা কনস্টিপেশনের হিস্ট্রি দিচ্ছে, ডিআরই করে একটা ফিকাল ম্যাটার পাবা। পেশেন্টের যদি অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি যদি জেনিটালি এক্সপোজার করো, মেল পেশেন্ট থাকে, দেখবে ইন্টেস্টাইন স্ক্রোটামে এসে একেবারে ইরিডিউসিবল হয়ে আছে, পেনের কথা বলবে।
একটা পেশেন্টের যদি কার্সিনোমার জন্য হয়, সেই ক্ষেত্রে তোমার যদি লোয়ার রেকটামে হয় ডিআরই করে পাবা, উপরে হলে তো পাওয়া যাবে না। কিন্তু সেই রোগী একটা হিস্ট্রি দিবে পারেক্টাল ব্লিডিং, অল্টারেশন অফ বাউল হ্যাবিট, বিশেষ করে যদি লেফট কোলনে থাকে। আর যদি সেই গ্রোথটা রাইট কোলনে হয়, সেই ক্ষেত্রে রাইট আইলেকোসাপিনের কথা বলতে পারে। পেশেন্ট হচ্ছে সিভিয়ারলি এনিমিক থাকে, সাধারণত কার্সিনোমা সিকাম যদি নিয়ে আসে। এখন প্রত্যেকটা পয়েন্টের সাথে তোমার কোরিলেট করতে হবে, এটা কেন হচ্ছে। তারপর কি করবা, পেশেন্ট ফ্লুইড দিচ্ছ, রিসাসিটেট হচ্ছে, ইউরিন আউটপুটটা মনিটর করলাম। তারপর এটার কারণটা আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে তোমার কজ কি, আবার এটা ডিফারেন্সিয়াল যে ডায়াগনোসিস গুলি বললাম সেগুলো এক্সক্লুড করতে হবে। এখন তুমি কিভাবে এটা করতে পারো? প্রথমে তুমি যদি ডায়াগনোসিসের কথা বলি, তুমি যদি একটা প্লেন এক্স-রে অ্যাবডোমেন, ইরেক্ট পশ্চার ইনক্লুডিং বোথ রুম অফ দ্য ডায়াফ্রাম এটা করো, তাহলে তুমি খুব সহজে বুঝে যাবা এটা কি স্মল গাট অবস্ট্রাকশন, লার্জ গাট অবস্ট্রাকশন, না পারফোরেশন, নাকি অন্য কোনো কারণে পেশেন্ট। যেমন যদি ইউরেটারি স্টোন থাকে তাহলে পেটে প্রচন্ড ব্যথা, বমি নিয়ে আসতে পারে, তখন সেটা তুমি বুঝে যাবে। কারণ তোমরা জানো যদি পারফোরেশন থাকে আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে একটা রেডিওলুসেন্ট এরিয়া থাকে, প্রিসেন্টিক গ্যাস সেটা থাকবে, অবস্ট্রাকশনে কিন্তু সেটা থাকবে না। যদি কারো স্মল গাট অবস্ট্রাকশন থাকে সেই ক্ষেত্রে দেখবা মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল থাকবে, এটা একটা স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকবে, এবং স্মল গাটটা সেন্ট্রালি প্লেস থাকে, এবং এর ভিতরে দেখবা সার্কুলার বিভিন্ন ফোল্ড থাকে, এটাকে বলা হয় তোমার বুলবুলি কনিভেন্টিস, বুলবুলি কনিভেন্টিস থাকে। আর লার্জ গাট অবস্ট্রাকশন যদি নিয়ে আসে বুলবুলাস পেলভিস থেকে একটা টায়ার লাইক শ্যাডো দেখা যাবে, পেরিফেরিলি পেরিফেরিতে প্লেস থাকবে, আর একটা হচ্ছে একটা হস্ট্রাল মার্কিং হস্ট্রেশন থাকবে। এখন একটা সিম্পল এক্সরে আজকাল দেখবে সব জায়গায় অ্যাভেলেবল, এক্সরে করে আমরা কিন্তু অবস্ট্রাকশন বুঝতে পারি। এখন তুমি তোমার যদি ডাইলেমা থাকে ক্লিয়ার কাট না, সেই ক্ষেত্রে তুমি একটা আলট্রাসোনোগ্রাফি যদি করো, অ্যাকুট কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, এটা আমরা কিন্তু বা ইউরেটারি স্টোন আলট্রাসাউন্ডের মাধ্যমে বুঝে যাবো। এখন এই অবস্ট্রাকশনের পেশেন্ট প্রচুর পরিমাণে বমি হতে পারে, পেন, সেই ক্ষেত্রে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স থাকতে পারে। যেমন অবস্ট্রাকশন যদি ফ্লুইড তোমার বেশি চলে যায় ভমিটিং এর মাধ্যমে পেশেন্ট কিন্তু ডিহাইড্রেটেড হতে পারে, যেটা তুমি জেনারেল এক্সামিনেশনে পাবা। জিহ্বা দেখাতে বলবো দেখবা ড্রাই, সেই ক্ষেত্রে তোমার অতি শীঘ্রই তোমার ফ্লুইড দেওয়াটা খুবই জরুরি। তারপর হচ্ছে তুমি এক্স-রে বললাম, আল্ট্রাসাউন্ড, ইলেকট্রোলাইট, এগুলো আমাদের করতে হবে। কারণ প্যারালাইটিক আইলেস নিয়ে প্রেজেন্ট করলে দেখবে এক্স-রে তে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তারপর এক্স-রে তে গ্যাস শেডো হবে, আবার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, এটা হতে পারে। এখন আবার প্যানক্রিয়াটাইটিস যদি অ্যামাইলিস লাইপেজ করো, সেই ক্ষেত্রে দেখা যাবে অ্যামাইলিসের পরিমাণটা অনেক বেশি। যেখানে অবস্ট্রাকশনের ক্ষেত্রে প্যানক্রিয়াসটা সাধারণত মানে সিরাম অ্যামাইলিস নরমালি থাকে। আবার যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করো তাহলে পেশেন্টের যদি কার্সিনোমা সিকাম বা অন্য কোনো মেলিগনেন্সি হয় তাহলে দেখবে হিমোগ্লোবিনটা কম থাকবে। ডাব্লিউবিসি কাউন্ট কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়তি পেতে পারো, কিন্তু সব ক্ষেত্রে না। কাজেই দেখো কোন একটা অ্যাকুট অ্যাবডোমেন বা অবস্ট্রাকশনের ক্ষেত্রে যদি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, সিরাম ইলেকট্রোলাইট, এক্স-রে অ্যাবডোমেন, ইরেক্ট পশ্চার ইনক্লুডিং বোথ রুম অফ দ্য ডায়াফ্রাম, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন করি, তাহলে কিন্তু তুমি ডায়াগনোসিসে চলে আসতে পারবে। এখন যখন তোমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে তখন তোমার নিতে হবে সিদ্ধান্ত, এটা কি আমি সার্জারি করব নাকি কনজারভেটিভ অ্যাপ্রোচে থাকবো। অনেক পেশেন্ট দেখা যায় সাবএকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, তেমন গ্যাস শ্যাডো আছে, পেশেন্ট অ্যাবডোমেনটা খুব বেশি ডিসটেনশন না, হয়তো ফিকাল ম্যাটার ইম্প্যাক্টেড হয়ে বা গ্যাস জমি এরকম হয়েছে, এটুকুকে আমরা এনজি টিউব ফ্লুইড দিয়ে কিন্তু আমরা ভালো করে দিতে পারি, এটার জন্য অপারেশনের প্রয়োজন হয় না। কিন্তু পেশেন্টের যদি তোমার অবস্ট্রাকটিভ ইনগুলার হার্নিয়া থাকে, তোমার বুলবুলাস থাকে,
পেশেন্ট অত্যধিক পেইন থাকে, সেক্ষেত্রে মেলিগনেন্সি থাকে, অপারেশনের প্রয়োজন হবে। কাজেই অবস্ট্রাকশনের কেসগুলি তোমার অত্যন্ত সেনসিটিভ। তুমি যদি সঠিকভাবে ডায়াগনোসিসটা না করতে পারো, তাহলে দেখা গেল অপারেশন, আননেসেসারি অপারেশন করে ফেললাম। একটা প্যারালাইটিক আইলেস নিয়ে আসছে অথবা সাবিকুট অবস্ট্রাকশন, আর ডিউ টু ফিকাল ইনফেকশন তুমি এটা সার্জারি করে দিলে। এটা কখনো উচিত হবে না। এর জন্যই সবসময় আমি বলি, তোমাদের যেমন থিওরি জানতে হবে, ওয়ার্ডে রুগীও দেখতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি এক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাতে চাই। তারা যে এই যে ক্লিনিক্যাল সেশন নামে আলাদা টপিকের আয়োজন করেছে, আমি মনে করি শুধুমাত্র আমার লেকচার শুনে তোমরা খুব বেশি প্রফিটেবল হবে না। তোমরা যতক্ষণ পর্যন্ত না ওয়ার্ডে যেয়ে তোমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের রুগী না দেখবে, রুগী শুধু দেখলে হবে না, এটার যথাযথভাবে হিস্ট্রি, তারপর ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশন, তারপর যদি কোনো সার্জারি লাগে সেটার সাথে তুমি যুক্ত থেকে, মানে প্রসেসের মাধ্যমে তুমি নিজেকে এই পেশেন্টটা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা তুমি শিখতে পারবে। জি তারপর স্যার, যেটা ধন্যবাদ। হুম আ- আমি বললাম, এক্স রে করে আমি সিদ্ধান্ত নিলাম, যদি দেখা যায় পটাশিয়াম লেভেল কম, সোডিয়াম কম, ঠিক আছে, তখন আমি কি করব? তখন এতে ফ্লুইড দিব। তারপর ইলেকট্রোলাইট লেভেল যদি কম থাকে সেটা সোডিয়াম সাপ্লিমেন্ট দিয়ে অথবা পটাশিয়াম সাপ্লিমেন্ট দিয়ে এটা কারেকশন করব। এতে করে ভালো হয়ে যেতে পারে। একটা পেশেন্ট ফিকাল ম্যাটার নিয়ে আসলো ইম্প্যাক্টেড, সেখানে তুমি যদি সিম্পল একটা এনেমা দাও, দেখবা ফিকাল ম্যাটার বের হয়ে ভালো হয়ে যাবে, যেতে পারে। একটা পেশেন্টের দেখা গেল তোমার বুলবুলাসের কারণে অবস্ট্রাকশন নিয়ে আসছে, অনেক ক্ষেত্রে একটা ফ্লাটাস টিউব দিলে গ্যাসটা যদি বের হয়ে যায়, সেই ক্ষেত্রে ইমিডিয়েট রিলিফ হতে পারে। কিন্তু দেখা গেল কনজারভেটিভ তুমি দিচ্ছ, অন্যান্য ডায়াগনোসিস গুলো তুমি এক্সক্লুড করছো, কিন্তু পেশেন্ট কোনো ভালো হচ্ছে না, আর খারাপ হয়ে যাচ্ছে। তখন এই পেশেন্ট গুলিকে তোমার অপারেশন নিতে হবে। অপারেশন ইমার্জেন্সি কেস ল্যাপারটমি করে তুমি আইডেন্টিফাই করবা হোয়াট আর দ্য কজেস অফ অবস্ট্রাকশন, এবং সেই অনুসারে এটা তোমার চিকিৎসা করবে। এখন কেন একটা পেশেন্টের যদি দেখো আইলোসিক্যাল জাংশনে একটা টিবি চিন্তা করতেছে, একটা স্ট্রিকচার হয়ে গেছে, স্ট্রিকচার যে অংশে আছে সে অংশটা কেটে তুমি রিসেকশন অ্যানাস্টোমোসিস যদি করে দাও, মানে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দাও, তাহলে কিন্তু পেশেন্ট রিলিফ হবে। অনেক ক্ষেত্রে যদি অনেক দেরি করে পেশেন্ট আসে, কার্ডগুলো ইনফ্ল্যামড, ইডিমেটাস থাকে, আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিস করতে পারি না। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা প্রক্সিমাল পার্টে একটা আইলোস্টোমি করে দিই। সেটা তোমরা আরো জানতে পারবা, যেমন একটা বুলবুলাস নিয়ে আসছে একটা পেশেন্ট, সেই ক্ষেত্রে যদি দেখা যায় না রিডান্ডেন্ট লুপ, আমরা রিসেকশন অ্যানাস্টোমোসিস করি, অনেক ক্ষেত্রে কোলোস্টমি করা হয়, ওই গাঁটটা যদি পচে যায় সেই ক্ষেত্রে হার্ট বেন্ড প্রসিডিউর করি। এখন প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা। একটা পেশেন্ট দেখো খুলে দেখো রেক্টোসিগময়েড জাংশনে একটা গ্রোথ নিয়ে আসছে, তখন কি করতে হবে? যদি এক্সপার্ট এনাফ থাকো, ডায়াগনোসিস হয়, তুমি অনকোলজিক্যাল প্রিন্সিপাল অনুসারে ওই অংশটা রিসেকশন করে অ্যানাস্টোমোসিস করতে পারো। কিন্তু ইমার্জেন্সি কেস যদি ফ্যাসিলিটি না থাকে, বা পেশেন্টের বডি কন্ডিশন পারমিট না করে, সেই ক্ষেত্রে আমরা হার্ট পেন প্রসিডিউর করি। ক্যান্সারের অংশটুকু ফেলে দিয়ে লাস্ট অংশটুকু বন্ধ করে দেই, প্রক্সিমাল অংশটুকু বের করে একটা কোলোস্টমি ব্যাগের মতো করে দিই। একটা পেশেন্ট যদি হার্নিয়া নিয়ে আসে, এই ক্ষেত্রে আমরা রিলিজ করে একটা হার্নিওরেপি করে দেই। যদি কোনো গ্যাংগ্রিন হয়ে যায় বা পচে যায়, সেই অংশটুকু ফেলে দিতে হয়। একটা পেশেন্ট যদি টাইফয়েড আলসার পারফোরেশন নিয়ে আসতে পারে, অবস্ট্রাকশন ফিচার নিয়ে। এখন অবস্ট্রাকশন সম্পর্কে যেতটুকু বললাম, তোমরা তো এগুলি পাশাপাশি জানবা এবং বই থেকে পড়বা, তাহলে আমি মনে করি অনেক কিছু জানতে পারবা। এখন আসা যাক কোশ্চেন অ্যান্সার সেশনে। এখন তুমি বা অন্য কেউ যদি লাইনে থাকে, তোমাদের পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছিল সেটা যদি আমাকে করো, আমি উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আর একটা হচ্ছে, তোমাদের যদি নিজেদেরও কোনো কোশ্চেন থাকে, বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আমাকে করতে পারো। আবার
আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা? যারা আমার ক্লাসে আসো তাদেরকে অনুরোধ করব কেমন হচ্ছে বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা সেই হিসেবে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার একজন কোশ্চেন করেছিল যে সার্জিক্যাল সবসময় কি সার্জিক্যাল ম্যানেজমেন্ট সবগুলোর ক্ষেত্রেই মানে ফার্স্ট চয়েস কিনা বা ট্রিটমেন্ট অফ চয়েস কিনা, বা সার্জিক্যাল বা কনজারভেটিভ কিভাবে চুজ করব, কখন কোনটা প্রয়োজন? এই তো আমার এতক্ষণের আলোচনায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন যেটা বললাম, প্যাসেঞ্জার যদি একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, তারপরে একটা ইম্প্যাক্টেড ফিকাল ম্যাটার থাকে, সেক্ষেত্রে তোমার সার্জারির প্রয়োজন নাই। তুমি আগে ইনভেস্টিগেশন করে ক্লিনিক্যালি দেখো, ডিআরই করে যদি দেখো ইম্প্যাক্টেড ফিকাল ম্যাটার, এনএমা দিয়ে দাও, এন2 রাখো, কিছু ফ্লুইড দাও, অবসেশন রিলিফ, নো নিড অফ সার্জারি। একটা পেশেন্টের সোডিয়াম লেভেল কম, পটাশিয়াম কম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইলেকট্রোলাইটটা কারেকশন করো, ঠিক হয়ে যাবে। একটা পেশেন্টের অবস্ট্রাকশন হচ্ছে, হয়তো বেশি ওভার ইটিং করছে, বা দেখা যায় আমাদের বিভিন্ন সময় খুব বেশি পরিমাণে কাঁঠাল বা আনারস, এগুলো যেগুলো গ্যাস সৃষ্টি করে, এগুলি খেয়ে অবস্ট্রাকশন নিয়ে আসছে। এখন এই পেশেন্টকে এন2 রেখে কনজারভেটিভে কিন্তু ম্যানেজ করা যায়, সম্ভব। কিন্তু অবস্ট্রাকশন ডিউ টু ক্যান্সার, মেলিগনেন্সি, তখন কনজারভেটিভে তো মেলিগনেন্সিটা ছোট হবে না। তোমার ওই ক্ষেত্রে তোমার অপারেশন লাগবে, একটা হার্নিয়া অপারেশন লাগবে, তারপরে তোমার আইলোসিক্যাল জাংশন একটা গ্রোথ নিয়ে আসছে, অপারেশন লাগবে। এখন সেটি বলি, তোমার এই যে থিওরি জানার পাশাপাশি পেশেন্ট দেখতে হবে, হসপিটালে যেতে হবে। যে সমস্ত মেডিকেল কলেজে রুগী নাই, তোমাদের থিওরি সর্বস্ব কিন্তু চিকিৎসক হতে পারবে না। তোমাদের যেখানে পেশেন্ট আছে সেখানে যে তোমাদের এই সিলেবাসের সমস্ত জিনিসগুলি শেষ করতে হবে, এবং তোমাদের শিক্ষকদের সহায়তা নিবা, তাদেরকে বলবা আমাদের যেখানে পেশেন্ট আছে অন্তত আমাদের দেখানোর ব্যবস্থা করেন। আমি মনে করি এডুকেশন ফর অল, সেজন্যই তোমাদের এখানে ক্লাস নেয়া। আমাদের দেশের সমস্ত ছাত্রছাত্রীদের যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, একই রকম এডুকেশন দিতে পারি, তাদেরকে যেমন থিওরি তারপর প্র্যাকটিক্যাল নলেজ গুলি দেখাতে পারি, তাহলে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে। এবং তোমাদেরও কিন্তু যথেষ্ট দায়িত্ব রয়েছে। তোমাদের যেটা লেকচার শুনবা, এটা গাইডলাইন পাবা, কিন্তু তোমার মূল টপিকটা পড়তে হবে, এবং এটা পেশেন্ট দেখতে হবে, দুটোর সাথে কোরিলেট করতে হবে। আমি সবসময় বলি ছাত্র ছাত্রীদেরকে, লেকচার ক্লাস করতে হবে, বই এবং পেশেন্ট, এই তিনটা সমন্বয় যখন করতে পারবা, তখনই ইউ উইল বি এ গুড ক্লিনিশিয়ান অর সার্জন। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার এত সুন্দর ব্যাখ্যার জন্য। স্যার একটা কনফিউশন ছিল যে বাউল সাউন্ড অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট থাকে, কিন্তু যে অবস্ট্রাকশনে যে ভ্যারাইটি গুলো রয়েছে, একটার মধ্যে আছে যে ডাইনামিক অ্যাডাইনামিক। বাউল সাউন্ড আমরা নর্মালি যে মনে করি যে পেরিস্টালটিক মুভমেন্টের কারণে হচ্ছে, তো অ্যাবসেন্ট কিন্তু দুই ক্ষেত্রেই হয়, সেটা কেন? বাউল সাউন্ড অ্যাবসেন্ট কিন্তু আমরা ডাইনামিকের ক্ষেত্রেও পাচ্ছি, ওই ক্ষেত্রে কেমনে এখন হয়? যেটা, হ্যাঁ, ইনিশিয়ালি যখন তোমার অবস্ট্রাকশন শুরু হবে, তখন চেষ্টা করে আমাদের শরীর অবস্ট্রাকশনটাকে ওভারকাম করার জন্য, তখন কিন্তু তুমি বাউল সাউন্ডটা একটু বেশি পাবা, রেজোনেন্ট পাবা, হাইপার। যখন মনে করো অবস্ট্রাকশন তোমার, তুমি এক জায়গায় একটা প্রবেশ করবা, ওই এলাকার লোকজন একটা বাধার সৃষ্টি করবে, কোথাও অবস্ট্রাকশন হচ্ছে, নর্মালি পেরিস্টালসিস হচ্ছে, অবস্ট্রাকশন হয়ে গেল, সে বাধার সৃষ্টি করে, তখন কিন্তু বালসান গুলি পাওয়া যায় এবং বেশি হয়। এক সময় এই বাউলটা ফেটিক হয়ে যায়, আর পারে না, তখন এবসেন্ট হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে এবসেন্ট হয়ে যায়। মানে ইনিশিয়ালি obstruction in bowel sound may be hyperresonant, and subsequently it is absent. জি স্যার, ধন্যবাদ। স্যার আরেকজন কোশ্চেন করেছে স্ট্যাঙ্গুলেশনের ক্লিনিক্যাল ফিচার গুলো কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? খুবই ভালো প্রশ্ন করছো তোমরা, সেজন্য আরো বেশি ধন্যবাদ। এখন একটা অবস্ট্রাকশন যদি থাকে, তার যেমন পেন, তারপর তোমার বললাম ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনস্টিপেশন থাকবে। কিন্তু এই অবস্ট্রাকশনটা যখন স্ট্রেঙ্গুলেশনে পরিণত হবে, তখন পেনটা হবে, তীব্র ব্যথা হবে, এবং কোনো কিছুতেই পেশেন্টের কমবে না।
এবং পেশেন্ট হচ্ছে গ্রাজুয়ালি তোমার ডিটোরিয়েট করবে, তার টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, তারপর হচ্ছে এই সমস্যাগুলি দেখা দিবে। পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, সে আরো বেশি ইলুকিং হয়ে যাবে, লেথার্জিক হবে এখন, এবং প্রচন্ড পেন হবে। তখন তোমার ধরে নিতে হবে স্ট্রেঙ্গুলেশন হয়ে যাচ্ছে। এখন যে কোনো অবস্ট্রাকশনের পেশেন্ট, তোমার ডিসিশন মেকিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, কনজারভেটিভে নিবা নাকি সার্জারি করবা। এখন যেই পেশেন্টের কনজারভেটিভ দরকার, তার যদি সার্জারি করে ফেলো, যেমন একটা ক্রাইম হয়ে যাবে। আবার যে পেশেন্টের সার্জারি না করো, সেটাও কিন্তু একটা ক্রাইম। অবস্ট্রাকশন নিয়ে আসছে, তোমার ডিসিশন ডিলের জন্য সেটা স্ট্রেঙ্গুলেশন হয়ে যাচ্ছে, গ্যাংগ্রেন হয়ে যাচ্ছে। এখন স্ট্রেঙ্গুলেশন যখনই একটা পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও হবে, এটার কাজটা হচ্ছে তোমার রেপিড পেশেন্টকে ফ্লুইড স্টার্ট করে তোমার হসপিটালাইজেশন করতে হবে। এই যে ইনভেস্টিগেশন গুলি বললাম, সিম্পল একটা এক্স-রে অ্যাবডোমেন ইরেক্ট পশ্চার ইনক্লুডিং বোথ ডোম অফ দ্য ডায়াফ্রাম, তোমার স্মল গাট লার্জ গাট অবস্ট্রাকশন বুঝে যাবা। এক্সক্লুড করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন করো, ইলেকট্রোলাইট করো, সিরাম অ্যামাইলেজ, লাইপেজ করো। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অবস্ট্রাকশনের ফিচারের মতো মনে হচ্ছে, এক্সরে করলেও দেখা যায় কনফিউজিং। সেই ক্ষেত্রে যদি অ্যামাইলেজ বেশি থাকে, তোমার ধরে নিতে হবে প্যানক্রিয়াটাইটিস। সেই ক্ষেত্রে তুমি সার্জারি করবে না, কনজারভেটিভে যাবা। তুমি এক্সরে করে দেখলা গ্যাস, ডিআরই করে দেখলা ফিক্যাল ম্যাটারে ভর্তি, তুমি এনেমা দাও, দেওয়ার পর যদি রিলিফ হয়ে যায়, তাহলে তো তার কোনো সার্জারি প্রয়োজন হয় না। একটা হার্নিয়া অবস্ট্রাকশন নিয়ে আসছে, বলে এরকম আগেও আটকাইতো, কিন্তু এখন প্রচন্ড ব্যথা হচ্ছে, পেশেন্ট টক্সিক হয়ে যাচ্ছে, টেকিকার্ডিয়া হচ্ছে, পেশেন্টের খুব অ্যাজ আর্লি এজ পসিবল অপারেশন থিয়েটারে নিয়ে যে অপারেশন করে ফেলতে হবে। একটা পেশেন্টের মেলিগন্যান্ট গ্রোথ অবস্ট্রাকশন আসছে, তুমি কনজারভেটিভ দিচ্ছ, 48 আওয়ার্স পার হয়ে গেছে, 3 দিন, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, খারাপ হচ্ছে, তুমি আর দেখার কোনো সুযোগ নাই। এই পেশেন্টকে অবশ্যই তোমার ফার্দার ইনভেস্টিগেশন আমরা বুঝার জন্য অনেক ক্ষেত্রে সলিউবল কন্ট্রাস্ট দিয়ে এনএমা এক্সরে করতে পারি, পিরেম এনএমা, অথবা তোমার একটা সিটি কোলোনোগ্রাফি যেখানে ফ্যাসিলিটি আছে, যেটাতে একটা 3 ডাইমেনশনাল ইমেজ পাওয়া যায়, সেটা করে বুঝতে পারি। আর ফ্যাসিলিটি একটা সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন করতে পারি। এগুলো যদি নাও করা যায়, পেশেন্ট ডিটেরিওরেট হচ্ছে, তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং এক্সরে এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট করার পরও কোনো উন্নত হচ্ছে না, সেই ক্ষেত্রে তোমার অপারেশনে যেতে হবে। অনেক পেশেন্ট আমরা পাই, দেখা যায় হয়তো হেলথ কমপ্লেক্সে বা অন্য কোথাও রোগীটা গেল, পেশেন্টকে ঠিক মতো ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক মতো করা হচ্ছে না, 3-4 দিন পার হয়ে গেল, তারপর আমাদের কাছে আসছে, এর মধ্যে পেশেন্ট হচ্ছে ইরিভার্সিবল শকের ফিচার, পেশেন্টের ডিহাইড্রেটেড, টেকিপনিয়া, টেকিকার্ডিয়া, এবং ইউরিন আউটপুট কমে গেছে, ভলিউম রিপ্লেসমেন্ট করা হচ্ছে না। তো এই রোগীকে তখন অবস্ট্রাকশনের জন্য চিকিৎসা করলেও দেখা যায় মর্টালিটি রেট বা মৃত্যুর হারটা বেশি। তোমরা যারা এমবিবিএস ডাক্তার হবা, তোমাদের এই জিনিসগুলি অবস্ট্রাকশন তোমার ডায়াগনোসিস করতে জানতে হবে, তারপর ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিতে হবে। এখন পরীক্ষার মধ্যে যখন আমরা প্রশ্ন করি, এগুলি যদি কেউ না পারে, তখন আমি মনে করি তার কাছে তো আমার রোগীটা সেফ না, তাহলে সে কিভাবে পাস করবে, তাকে পাস করানো উচিত না। আমরা যেহেতু টারশিয়ারি সেন্টারে কাজ করি, ঢাকা মেডিকেলে করি, এগুলি দেখার সুযোগ হয়। দেখা যায় যেই পেশেন্ট গুলো আমাদের মারা যাচ্ছে, তার অধিকাংশ রোগী হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট ঠিক মতো হচ্ছে না, তার ফ্লুইড হচ্ছে না, অবস্ট্রাকশনের কেসটা ডিলেড ডায়াগনোসিস হচ্ছে, তারপর আমাদের এখানে যখন আসছে তখন অনেক পরে আসছে। সেই ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরবর্তী যে কমপ্লিকেশন গুলি, ওন্ডেইসেন্স, পার্সড অ্যাবডোমেন, অ্যানাস্টোমোটিক লিকেজ, এই সমস্যাগুলি খুব বেশি হয়। অনেক পেশেন্ট দেখা যায় অপারেশনের পরে সে রিভার্স হচ্ছে না, মানে অজ্ঞান করে করা হচ্ছে, করার পর সে জ্ঞানও ফিরছে না, রোগীকে আইসিইউতে নেওয়া হচ্ছে, আলটিমেটলি মারা যাচ্ছে। এখন তোমরা যারা এমবিবিএস এর ছাত্রছাত্রীরা আছো, তোমাদের অবস্ট্রাকশন চ্যাপ্টারটা ভালো করে পড়বা, এটার কারণ আইডেন্টিফাই জানতে হবে, ডায়াগনোসিস করতে হবে, ইনিশিয়াল ম্যানেজমেন্ট, এখন কখন এটা অপারেশন করতে হবে সেটাও জানা উচিত মনে করি। ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে অপারেশনের সময় বা পরবর্তী সময়ে কিছু কি কমপ্লিকেশন হতে পারে যে সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে?
হ্যাঁ, ধন্যবাদ। এখন অপারেশনের সময় একটা প্রি অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, আবার পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। এখন প্রি অপারেটিভ কমপ্লিকেশন কি? একটা অবস্ট্রাকশন, তুমি ডায়াগনোসিস ঠিক মতো তুমি করতে পারলা না, সেই পেশেন্ট শক ম্যানেজ করতে পারলা না, তাহলে কি হবে? পেশেন্টের দেখা যায় অনেক বমি হচ্ছে, ফ্লুইড শরীর থেকে চলে গেল। সেই ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের আমাদের হাইপোভলিউমিক শক, তারপরে এই শকটি ইরিভার্সিবল শকে চলে যায়, তারপর তোমার রেনাল ফেলুর, অ্যাকুট রেনাল ফেলুর নিয়ে আসতে পারে। এই প্রবলেম গুলি হয়। আবার যখন পার অপারেটিভ কমপ্লিকেশন বলি, সেই ক্ষেত্রে তোমার অপারেশনের সময় তোমার ব্লিডিং হতে পারে, তারপর হচ্ছে তুমি যেখানে অ্যানাস্টোমোসিস করবা সেই গাট ইনজুরি হতে পারে, অথবা ছিঁড়ে যেতে পারে, এরকম প্রবলেম গুলি হয়। পোস্ট অপারেটিভ সিচুয়েশনে যেটা হবে সেটা হচ্ছে পেশেন্টের রিকভারিটা ডিলে হবে, অথবা অ্যানেস্থেসিয়া রিকভারিটা ঠিক মতো না হতে পারে, অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে, বাস্ট অ্যাবডোমেন হতে পারে, ওন্ড ইনফেকশন হতে পারে। এই সমস্ত প্রবলেম গুলি নিয়ে আসতে পারে। তারপর যদি বলি অর্গান অনুসারে কোন অপারেশনের ক্ষেত্রে কি কি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এটা কি স্মল গাট, লার্জ গাট, এটার কস্টটা কি রকম, আর সেটার মধ্যেও তার এইগুলি কমপ্লিকেশন গুলি নির্ভর করে। যেমন একটা পেশেন্টের মনে করো একটা সিগময়েড জাংশন একটা ক্লোট, এটা যদি লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্সটা না করা হয় অপারেশনের সময়, পরবর্তী সময়ে দেখা যাবে তার আবার রিকারেন্স হচ্ছে। এখন অপারেশনের স্পেসিফিক যদি কোনো কমপ্লিকেশন জিজ্ঞেস করে, তোমরা একটা পারেপারেটিভ, অপারেটিভ, ইমিডিয়েট পোস্ট অপারেটিভ, ডিলেড পোস্ট অপারেটিভ। যেমন রিকারেন্স তো সাথে সাথে হবে না, ইমিডিয়েটলি কি হবে? ওন্ড ইনফেকশন, বাস্ট অ্যাবডোমেন হতে পারে। আবার অ্যানেস্থেসিয়া জনিত বিভিন্ন প্রবলেম হয়, যেমন একটা পেশেন্টের রেটিলেকটেসিস ডেভেলপ করতে পারে, পোস্ট অপারেটিভ নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। আবার ডিলেট হতে পারে কি, অ্যাবডোমেনের যে ইনসিশনটা দিচ্ছে ওইটা থেকে স্কার হতে পারে, তারপর যেখানে সার্জারি করলা ওখানে আবার রিকারেন্স হতে পারে, যদি ক্যান্সার থাকে। এই প্রবলেমগুলি সাধারণত হতে পারে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরেকজন জানতে চেয়েছিল যে বাচ্চারাও অনেক সময় যে কি কি প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের যদি কেস থাকে তাহলে। হ্যাঁ, এখন যার বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, যদি নিউনেটাল একদম শিশু বাচ্চা, তাদের যদি কনজেনিটালি কোনো অর্গানটা না হয়, তার জন্য সে অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে। একটা কনজেনিটাল যদি স্টেনোসিস থাকে, এজেনেসিস থাকে, যেমন তোমার স্মল গাটটা ঠিক মতো হইলই না, তখন কি হবে? তার সে দুধ খাক বা যেটা, সেটা তোর ভিতরে যাবে না, তার বমি হবে, অ্যাবডোমেন ডিস্টেনশন থাকবে। তারপর কারো কারো দেখা ইমপারফোরেটেড অ্যানাস অথবা ইন্টারসাসেপশনের জন্য অবস্ট্রাকশন নিয়ে আসে বাচ্চাদের। সেই ক্ষেত্রে দেখা যাবে তার অ্যাবডোমেনে একটা লাম্পের মতো মনে হচ্ছে, একটা রেড কারেন্ট জেলির মতো পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, বা হার্নিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে। এখন অনেক বাচ্চাদের হার্টস্প্রাং ডিজিজ, পায়খানা জমে জমে অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। কারণ যে কোনো বাচ্চা তুমি যদি মনে করো পেন থাকবে, ভমিটিং থাকবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনস্টিপেশন, এইগুলো হচ্ছে কার্ডিনাল। এটার পাশাপাশি অন্যান্য ফিচার গুলি কোন অবস্ট্রাকশনের জন্য যেটা হচ্ছে, যেমন কারো ইন্টারসাসেপশন থাকলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা লাম্প পেতে পারি। আর যেখানে ইন্টারসাসেপশন, সেই ক্ষেত্রে রেড কারেন্ট জেল, পায়খানার সাথে মিউকাস এবং ব্লাডের মিশ্রণে এটা জেলি লাইক পদার্থ পেতে পারে। জি স্যার, ধন্যবাদ ধন্যবাদ। স্যার। স্যার আরেকজন কোশ্চেন করেছিল যে স্টোমার অপারেশন করার পরে পেশেন্টকে ডিসচার্জের সময় কি অ্যাডভাইস দেওয়া উচিত? কি অপারেশনের পরে? স্যার স্টোমা বসানোর ও পরে যে বুঝতে জি স্যার। বুঝতে পারছি। এখন একটা পেশেন্টের স্টোমা কাকে বলা হয়? স্টোমা হচ্ছে তোমার, আমরা যদি দেখা যায় ইন্টেস্টাইন একটা রিসেকশন করে ফেললাম প্রাইমারি কেসে, সেটা আমরা অ্যানাস্টোমোসিস করতে পারি নাই, তখন অনেক সময় স্মল গাটটা যদি বাইরে পেটের মধ্যে নিয়ে এসে লাগিয়ে দেয়, তখন এটা একটা স্টোমা, এটাকে বলা হয় আইলোস্টোমি। আবার আইলোস্টোমি একটা লুপ আইলোস্টোমি হতে পারে,
আবার এন্ডাইলোস্টোমি হতে পারে। আবার যদি একটা রেক্টোসিগময়েড জাংশনে গ্রোথ, সেখানে যদি আমরা গ্রোথটা রিসেকশন করে প্রক্সিমাল পার্ট অফ দ্য সিগময়েড কোলনটা বাইরে বের করে নিয়ে আসি, সেটাকে বলা হয় তোমার এন্ড সিগময়েড হার্টবেন প্রসিডিউর, এন্ড কোলোস্টোমি। আবার একটা ভুলভুলাসের ক্ষেত্রে আমরা লুপ কোলোস্টোমি করে থাকি। এখন এটা তুমি অ্যানাস্টোমোসিস করে দিলা যদি পেশেন্টের ভালো থাকে, ঠিক আছে। এটা বলে কোলোস্টোমি ক্লোজার উইথ রেস্টোরেশন অফ দ্য কন্টিনিউটি অফ দ্য গাট। যদি কোলোস্টোমি ক্লোজ করি, আইলোস্টোমি ক্লোজ করলে সেই ক্ষেত্রে পেশেন্টকে ক্লোজ করে দিলাম। পেশেন্টের যদি অ্যানাস্টোমোসিস টিকে যায়, তারপরে অ্যাজ ইউজুয়াল পেশেন্টের আগের মতোই নরমাল খাবার টাবার খাবে, সব কিছু করবে, ওইরকম কোনো অসুবিধা নেই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর ব্যাখ্যা করার জন্য। স্যার আপাতত আর কোনো কোশ্চেন দেখছি না, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আপনার অনুমতি নিয়ে তাহলে যদি শেষ বিদায় নিয়ে নিতাম। হ্যাঁ, আজকে যারা শুনলো আমাদের আমাদের এই আলোচনা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও বলছি, সবাই যদি কমেন্ট সেকশনে তারা উপকৃত হয়েছে কিনা, ভালো লাগছে কিনা এই সম্পর্কে আমাদের কমেন্ট করে বা অন্য কোনো কোশ্চেন করে, তাহলে আমাদের কাছে আরো ভালো লাগবে। এই বলেই শেষ করছি। তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং এক্সিস মেডিকেল স্কুলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য, এবং সমস্ত টিচারদের লেকচার গুলি দেশের প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটা আমি মনে করি তখনই সার্থক হবে যখন আমাদের স্টুডেন্টরা এই কথাগুলি শুনে নিজে পড়বে, পেশেন্ট দেখবে, এবং আগামী দিনে একজন মানুষের ভালো চিকিৎসা দেওয়ার জন্য নিজেকে তৈরি করবে। আমরা চাই আমাদের দেশেও যেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসক তৈরি হয়, এবং আমাদের রোগীরা যখন আমাদের কাছে আসবে তারা সঠিক যেমন চিকিৎসাটা পাবে, এবং তার পাশাপাশি তারা যেন সন্তুষ্ট চিত্তে আমাদের কাছে থেকে চলে যেতে পারে। আমাদের ব্যবহার, আমাদের চালচলন, আমাদের প্রফেশনালিজম, আমাদের ডায়াগনোসিস, মানে প্রত্যেকটা জিনিসই যেন আমাদের একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হয়, এবং আমরা যেন বেস্ট পসিবল সার্ভিস আমাদের রোগীদের দিতে পারি, এবং আমাদের প্রত্যেকটা কাজের সাথে যেন সিম্পেথি, এমপ্যাথি এবং মেডিকেল ইথিক্স, যেটা আমরা বলি, একটা পেশেন্টের অটোনমি, বেনিফিশিয়েন্স, নট টু হার্ম এনিবডি, এবং জাস্টিস, এগুলি যেন আমরা সবাই মেনটেন করি। এই কথা বলি আজকে সবাইকে সালাম জানিয়ে সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আবার দেখা হবে আগামী সোমবার একই টাইমে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। Yes, sir. আসসালামু আলাইকুম স্যার। সবাইকে শুভরাত্রি। আমরা আবারও আরেকটা সেশন নিয়ে অবশ্যই চলে আসবো স্যারের সাথে। স্যার এত সুন্দর ব্যাখ্যা করেন, আসলে এরপর আর তেমন কোনো কোশ্চেন থাকে না। তাও অনেকে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কানেক্টেড থাকবেন। স্যার ইনশাল্লাহ প্রত্যেক সোমবার মঙ্গলবার অবশ্যই ক্লাস নেবে। দুইটা সেশন নিয়ে আমরা অবশ্যই থাকবো নেক্সট সপ্তাহ থেকে ইনশাল্লাহ। ওকে, সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।